সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো ও নিরাপদে আছো। গত পর্বে আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম স্থানিক সংখ্যা পদ্ধতির যে 4টা প্রকারভেদ ছিল সেগুলো নিয়ে, এবং সেই সাথে যে স্থানিক সংখ্যা পদ্ধতির প্রকারভেদ রয়েছে তাদের সংখ্যার চার্টটা কিভাবে মনে রাখা যায় সেটা নিয়েও কিছু ধারণা দিয়েছিলাম। তো এবারের আলোচনার মূল বিষয়গুলো হলো সংখ্যা পদ্ধতির রূপান্তরের কারণ, অর্থাৎ কেন সংখ্যা পদ্ধতির রূপান্তরগুলো করা হয়। এর পরবর্তীতে থাকছে সংখ্যা পদ্ধতির রূপান্তর বিষয়ক গাণিতিক সমস্যা, অর্থাৎ সংখ্যা পদ্ধতির রূপান্তর বিষয়ক বিভিন্ন ধরনের গাণিতিক সমস্যা নিয়ে আমি তোমাদের সাথে কথা বলবো। এর পরবর্তীতে থাকছে বাইনারি যোগ বিয়োগ, গুণ ভাগ, এবং অক্টাল যোগ বিয়োগ এবং হেক্সাডেসিমাল যোগ বিয়োগ। তো আলোচনার শুরুতে তোমাদের সাথে আরেকটা বিষয়ে আমি একটু কথা বলতে চাই, সেটা হলো আমরা গত পর্বে যে 4টা স্থানিক সংখ্যা পদ্ধতি সম্পর্কে জেনেছিলাম সেগুলোর বেস ছিল পর্যায়ক্রমে তোমার 10, 2, 8 এবং 16, অর্থাৎ আমরা ডেসিমাল, বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি নিয়ে কথা বলেছিলাম। তো এক্ষেত্রে পরীক্ষাতে তোমাদের প্রশ্নে কনফিউজড করার জন্য তারা এই 4টা সংখ্যা পদ্ধতির বাইরেও কিছু এক্সেপশনাল প্রশ্ন রাখতে পারে। যেমন ধরো, তোমাকে বলে দিতে পারে যে 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে 14 একটা সংখ্যা যেটার 5 ঘর আগের যে সংখ্যাটা রয়েছে সেটা কত। তো এক্ষেত্রে একটু খেয়াল করো, আমরা কিন্তু 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি বা 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতি বা 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতি বা 16 ভিত্তিক সংখ্যা পদ্ধতি সম্পর্কে জানি। 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি সম্পর্কে নিশ্চয়ই আমাদের এখনো কোনো ধারণা নেওয়া হয়নি বা আমি তোমাদের সাথে শেয়ার করিনি। তো এক্ষেত্রে এটার সমাধানটা হবে কি, যেহেতু আমাদেরকে 5 ভিত্তিক সংখ্যা বলেছে, তাহলে আমাদের ধরে নিতে হবে এখানে 5টা মৌলিক চিহ্ন ব্যবহার হবে। তাহলে মৌলিক চিহ্নগুলো আমরা এইভাবে লিখতে পারি: 0, 1, 2, 3, 4, অর্থাৎ এখানে আমরা 5টা মৌলিক চিহ্ন লিখে ফেলেছি। এর পরবর্তী সংখ্যাগুলো কি হবে? এর পরবর্তী সংখ্যাগুলো হবে, আবার আমরা মৌলিক চিহ্নগুলোকে লিখতে পারি 0, 1, 2, 3, 4। তো যেহেতু আমাদেরকে 14 এর 5 ঘর আগের সংখ্যা বের করতে বলেছে, তাহলে আমরা আগে 14টাকে লিখতে চেষ্টা করি, অর্থাৎ 14টা কোন পজিশনে গিয়ে দাঁড়াচ্ছে সেটা একটু দেখি। তো যেহেতু এগুলাই ছিল আমার মৌলিক চিহ্ন, এগুলোকে আমরা 0 দিয়ে একবার লিখে নিচ্ছি, যেটা আমরা গত ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। তো এর পরবর্তীতে কি করতে হবে, আমাকে 1 ব্যবহার করে আবার লিখতে হবে। তাহলে 1 ব্যবহার করে আমি লিখছি নতুন সংখ্যা বা পরবর্তী সংখ্যাগুলোকে। তো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 14 রয়েছে এই পজিশনে। তাহলে 14-র ঠিক 5 ঘর আগে যে সংখ্যাটা রয়েছে সেটাই আমাকে বের করতে বলেছে, যেটা একটু আগে আমি তোমাদেরকে প্রশ্ন হিসেবে বলেছি। তাহলে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর। তাহলে আমাদের 5 ঘর পূর্বের যে সংখ্যাটা 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে, সেটা হচ্ছে কত? 04 বা 4 লেখা যায়। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে আমি সংখ্যাটা লিখলাম। তো এভাবে 5 ভিত্তিক, 3 ভিত্তিক, 7 ভিত্তিক এভাবে থাকতে পারে। তো ধরো 3 ভিত্তিক হলে কি হবে, এরকম 0, 1, 2। তাহলে পরবর্তী সংখ্যাগুলো কি হবে, আমি আবার এই সেটটা লিখছি পুনরায়, মৌলিক চিহ্নের সেটটা এইভাবে এখানেও লিখে রাখছি, যাতে আমার লিখে না আমি কপি করে নিই, যাতে আমাদের লিখতে সময়টা নষ্ট না হয়। এইভাবে আরেকটা সেট নিলাম, আরেকটা সেট নিয়ে রাখলাম, যাতে সংখ্যাগুলো কীভাবে তৈরি হয় সেটা আমরা দেখতে পারি। তো দেখো, তাহলে এক্ষেত্রে আমাদের সংখ্যাটা কি হবে, প্রথমে এটা 0, 0, 0, 1, 0, 2। এরপরে কি হবে, তাহলে 0 যেহেতু ব্যবহার করে ফেলেছি, 1, 0, 1, 1, 1, 2। এরপর হবে কি 2, 2 দিয়ে হবে 2, 0, 2, 1, 2, 2। তাহলে এর পরবর্তী সংখ্যা কি হবে, দেখো আমরা 0, 1, 2 এগুলো ব্যবহার করে ফেলেছি অলরেডি। তাহলে এক্ষেত্রে আমরা 1, 0 দিয়ে আবার পরের সংখ্যাগুলো তৈরি করতে পারি, 1, 1, 0, 1, 0, 0। এর পরবর্তীতে হবে 1, 0, 1। এর পরবর্তীতে হবে 1, 0, 2। এভাবে চলতে থাকবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এক্সেপশনাল এই ধরনের কোয়েশ্চেন যদি পরীক্ষায় থেকে থাকে তাহলে এটার সমাধান কিভাবে করবে। তো চলো এবার আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই, সংখ্যা পদ্ধতির রূপান্তরের কারণ,
অর্থাৎ কেন আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তরটা করব, সেই কারণটা আমরা একটু জানার চেষ্টা করি। তো প্রথমত লক্ষ্য করো, আহ, মানুষ দৈনন্দিন কাজকর্ম বা হিসাব নিকাশ করে নিজের ভাষায় বা দশমিক পদ্ধতিতে, যেখানে কম্পিউটার কাজ করে মেশিন ভাষায় অর্থাৎ বাইনারি সংখ্যা পদ্ধতিতে। তো এই বিষয়টা তোমাদের কাছে আমি ইতিমধ্যে শেয়ার করেছি যে আমরা যে মডার্ন নাম্বার সিস্টেমটা ব্যবহার করি সেটাই হচ্ছে মূলত দশমিক সংখ্যা পদ্ধতি বা ডেসিমাল নাম্বার সিস্টেম। তো আমাদের দৈনন্দিন কাজকর্মগুলো কিন্তু আমরা ডেসিমাল নাম্বার সিস্টেম দিয়েই করে থাকি, কিন্তু কম্পিউটার হচ্ছে একটা ডিজিটাল ডিভাইস বা মেশিন, যেটা বাইনারি সংখ্যা পদ্ধতিতেই কাজ করে, অর্থাৎ 0-1 দিয়েই তার সমগ্র গাণিতিক বা যৌক্তিক কাজগুলো হয়ে থাকে। তো এখন লক্ষ্য করো, আমরা যখন এই ডিজিটাল ডিভাইস বা কম্পিউটারটা ব্যবহার করছি, তখন আমরা বিভিন্ন ইনপুট সিস্টেম ব্যবহার করে তাকে কিন্তু ইনপুট দিয়ে থাকি আমাদের কাজটা করার জন্য। তো সেক্ষেত্রে একটা ইনপুট ডিভাইস হতে পারে কিবোর্ড। তো ধরো কিবোর্ডে আমরা যে নিউমেরিক কিগুলো রয়েছে, অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত যে কিগুলো রয়েছে, আমরা সেই কিগুলো ব্যবহার করে ইনপুট দিতে পারি। কিন্তু এই 0 থেকে 9 পর্যন্ত কিগুলো তো যে ইনপুটটা দিচ্ছে সেটা তো একটা ডেসিমাল নাম্বার এর ইনপুট। তাহলে এই ডেসিমাল নাম্বারের ইনপুটটা কম্পিউটার কিভাবে বুঝতে পারছে বা কম্পিউটারের কাছে সেটা কিভাবে বোধগম্য হচ্ছে? এই কম্পিউটারের কাছে জিনিসটা বোধগম্য হওয়ার জন্য এনকোডার নামের একটা লজিক সার্কিট ব্যবহার হয়। এই এনকোডার লজিক সার্কিটের কাজ হচ্ছে আমাদের দেওয়া যে ইনপুট সেটাকে সে ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করছে, এবং বাইনারিতে কনভার্ট করার পর সেটা কম্পিউটারের কাছে পৌঁছে দিচ্ছে, এবং কম্পিউটার তার পরবর্তীতে সেই নাম্বারটা অ্যাকসেপ্ট করার পর প্রয়োজনীয় যে রূপান্তর বা প্রসেসিং এর যে কাজটা তার রয়েছে, যেটা আমরা তাকে অ্যাসাইন করেছি, সেটা করার পর বাইনারি সংখ্যা পদ্ধতিরই একটা আউটপুট সে জেনারেট করে। এখন এই বাইনারি সংখ্যা পদ্ধতির যে আউটপুটটা সে জেনারেট করছে, সেটা যদি সরাসরি ডিসপ্লেতে দেখানো হয়, সেটা তো আমাদের কাছে অনেক সময় বোধগম্য নাও হতে পারে। তো এই সমস্যাটা যাতে না হয়, তখন ডিকোডার নামে আরেকটা লজিক সার্কিট সেই বাইনারি সংখ্যাকে তার সমতুল্য ডেসিমাল সংখ্যাতেই রূপান্তর করে, এবং সেটা আমাদের আউটপুট ডিভাইসগুলোতে দেখানো হয়, যেটা আমরা বুঝতে পারি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে সংখ্যা পদ্ধতির রূপান্তরটা আমাদের বাস্তব জীবনে কাজে লাগছে। অর্থাৎ এক্ষেত্রে দেখো, আমরা যে কিবোর্ডে ইনপুটগুলো দিচ্ছি ডেসিমালে, সেই ডেসিমাল ইনপুটগুলোকে সে বাইনারিতে রূপান্তর করছে। আবার এই বাইনারি সংখ্যা পদ্ধতিতে রূপান্তরিত যে সংখ্যাটা রয়েছে, সেটাকে প্রসেস করার পর যে আউটপুটটা তৈরি হচ্ছে, সেটাও তো একটা বাইনারি সংখ্যা। সেটাকে সে আবার কনভার্ট করছে কিসে? ডেসিমালে রূপান্তর করার পর সে সেটা এখানে ডিসপ্লেতে দেখাচ্ছে। তো এখানে আমি এটা লিখে রেখেছিলাম মূলত আরেকটা টপিকস বোঝানোর জন্য। তো এটা আপাতত বিবেচনার বাইরে রাখছো তোমরা, তোমাদেরকে বিবেচনার বাইরে রাখতে হবে, আমি এটা নিয়ে আলোচনা করছি না। অর্থাৎ ইনপুট হিসেবে আমি এখানে নিউমেরিক নাম্বারগুলোকেই তোমাদের সামনে উপস্থাপন করলাম। এখানে নিউমেরিক নাম্বার ছাড়াও কিন্তু আর অনেকগুলো ইনপুট রয়েছে, যেমন আমরা অ্যালফাবেটিক্যাল অনেকগুলা ইনপুট আমাদের কিবোর্ডে দেখতে পাই। তো ওইগুলো নিয়ে আমি আপাতত কথা বলছি না। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো রূপান্তরটা কিভাবে কাজে লাগছে। তো এই যে রূপান্তর, এই যে ডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করা বা বাইনারি থেকে ডেসিমালে রূপান্তর করা, মূলত আমরা এই রূপান্তর বিষয়েই আজকের লেকচারে জানবো। তো সামনের কয়েকটা লেকচার জুড়ে মূলত রূপান্তরের যাবতীয় যে গাণিতিক সমস্যা রয়েছে সেগুলো নিয়েই আমি আলোচনা করব। তো চলো আমরা আলোচনায় চলে যাই। যেহেতু আমি আলোচনার শুরুর দিকে বলেছিলাম যে সংখ্যা পদ্ধতি রূপান্তর বিষয়ে বিভিন্ন গাণিতিক সমস্যা নিয়ে কথা বলবো, তার রূপান্তরের প্রথম ধাপে আমি তিন ধরনের রূপান্তর নিয়ে কথা বলবো। সেগুলো হচ্ছে তোমার ডেসিমাল থেকে বাইনারি, বাইনারি থেকে ডেসিমাল, যেটাকে আমি বলছি ডেসিমাল ও বাইনারি সংখ্যার পরস্পর রূপান্তর। এর পরবর্তী হচ্ছে ডেসিমাল ও অক্টালের পরস্পর রূপান্তর, অর্থাৎ ডেসিমাল থেকে অক্টাল এবং অক্টাল থেকে ডেসিমাল। এর পরবর্তী হচ্ছে ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল এবং হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল, অর্থাৎ হেক্সাডেসিমাল এবং ডেসিমালের পরস্পর রূপান্তর। তো আজকে আমি মূলত তোমাদের সাথে কথা বলবো কিভাবে ডেসিমাল একটা সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করা যায়। তো তো মূল আলোচনায় যাওয়ার আগে কয়েকটা বিষয় তোমাদের সাথে শেয়ার করি। সেটা হলো, আমরা ডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তরের ক্ষেত্রে বা বাইনারি থেকে ডেসিমাল রূপান্তরের ক্ষেত্রে এবং ডেসিমাল থেকে অক্টাল রূপান্তরের ক্ষেত্রে বা অক্টাল থেকে ডেসিমাল রূপান্তরের ক্ষেত্রে এবং ডেসিমাল থেকে হেক্সাতে রূপান্তরের ক্ষেত্রে বা হেক্সাডেসিমাল যে কোনো নাম্বারকে ডেসিমাল রূপান্তরের ক্ষেত্রে আমরা কখনোই ডেসিমাল সংখ্যা পদ্ধতির যে ভিত্তিটা রয়েছে অর্থাৎ 10, সেটাকে কখনোই ব্যবহার করব না। অর্থাৎ এক্ষেত্রে তোমাদের প্রথম একটা নিয়ম মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমরা ডেসিমাল সংখ্যা পদ্ধতি থেকে বাইনারি, অক্টাল বা হেক্সা
সংখ্যা পদ্ধতিতে যেটাতেই রূপান্তর করি না কেন, কখনোই আমরা ডেসিমালের যে ভিত্তি 10 রয়েছে সেটাকে আমরা ব্যবহার করব না। অর্থাৎ 10 এই ভিত্তিটাকে কখনোই ব্যবহার করা যাবে না আমাদের গাণিতিক সমস্যাগুলো সমাধানের ক্ষেত্রে। অর্থাৎ আমরা যখন রূপান্তরগুলো করব সেক্ষেত্রে আমরা এই জিনিসটা ব্যবহার করব না। এটা হচ্ছে প্রথম একটা নিয়ম, এটা তোমাদের মনে রাখতে হবে। এর পরবর্তীতে যেটা, সেটা হলো আজকে আমি মূলত তোমাদেরকে যেটা বলবো সেটা হলো ডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর। তো এই ক্ষেত্রে আরেকটা কথা আমার বলা দরকার, সেটা হলো ডেসিমাল থেকে আমরা বাইনারিতে রূপান্তর করি, বা ডেসিমাল থেকে অক্টালে রূপান্তর করি, বা ডেসিমাল থেকে হেক্সাতে রূপান্তর করি, আমরা গুণ কিংবা ভাগ এই দুটো প্রসেসের মাধ্যমেই রূপান্তরের প্রয়োজনীয় কাজ করে ফেলতে পারবো। অর্থাৎ রূপান্তর, আমাদের যে রূপান্তরের কাজটা সেটা শুধুমাত্র গুণ এবং ভাগ দিয়ে সম্পন্ন করা যাবে। এবং তৃতীয় যেটা কথা বলবো সেটা হলো ডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করি, বা বাইনারি থেকে ডেসিমালে রূপান্তর করি, ডেসিমাল থেকে অক্টালে রূপান্তর করি, বা অক্টাল থেকে ডেসিমালে রূপান্তর করি, ডেসিমাল থেকে হেক্সা ডেসিমালে রূপান্তর করি, বা হেক্সা ডেসিমাল থেকে ডেসিমালে রূপান্তর করি। আমরা এক্ষেত্রে বাইনারির সাথে যখন আমাদের রূপান্তরের কাজটা হবে সেক্ষেত্রে শুধুমাত্র আমরা বাইনারির যে বেসটা অর্থাৎ 2 সেটা দিয়েই আমরা রূপান্তরের কাজ করব, এবং অক্টালের ক্ষেত্রে আমরা 8 ব্যবহার করব, এবং হেক্সাডেসিমালের ক্ষেত্রে 16 ব্যবহার করেই রূপান্তরের কাজগুলো করব। তাহলে আমরা তিনটা বিষয় জানলাম। একটা হচ্ছে কখনোই ডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তিকে ব্যবহার করা যাবে না। দ্বিতীয় যেটা জানলাম সেটা হলো ডেসিমাল থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তরের ক্ষেত্রে কেবলমাত্র গুণ এবং ভাগ এর মাধ্যমেই আমরা রূপান্তরের প্রয়োজনীয় কাজ করতে পারবো। এবং তৃতীয় যেটা জানলাম সেটা হলো ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্সন বা বাইনারি থেকে ডেসিমাল কনভার্সনের সময় আমরা শুধুমাত্র 2 ব্যবহার করব। ডেসিমাল থেকে অক্টাল কনভার্সন বা অক্টাল থেকে ডেসিমাল কনভার্সনের সময় 8 ব্যবহার করব, এবং ডেসিমাল থেকে হেক্সাতে কনভার্সনের সময় বা হেক্সা ডেসিমাল থেকে ডেসিমালে কনভার্ট করার সময় আমরা শুধুমাত্র 16 বেস অর্থাৎ হেক্সাডেসিমালের যে বেসটা রয়েছে সেটা ব্যবহার করব। তো আজকে আমি সবগুলো কনভার্সন দেখাবো না, মূলত আমি তোমাদের সাথে কথা বলবো ডেসিমাল থেকে কিভাবে আমরা বাইনারিতে কনভার্ট করতে পারি। তো চলো আমরা আমাদের আলোচনায় চলে যাই। তোমাদের সাথে ডেসিমাল থেকে বাইনারিতে কিভাবে রূপান্তর করতে হয় সেই বিষয়ে তোমাদেরকে ধারণা দেওয়ার জন্য আমি দুটো নমুনা গাণিতিক সমস্যার সমাধান এখানে করে রেখেছি। তো সেগুলো দিয়েই আমি তোমাদেরকে মূলত বোঝানোর চেষ্টা করব। তো একটু আগে তোমাদেরকে যেটা বলেছিলাম, ডেসিমাল হতে আমরা যদি বাইনারিতে কনভার্ট করতে চাই বা অক্টালে বা হেক্সাতে কনভার্ট করতে চাই সেক্ষেত্রে আমরা গুণ এবং ভাগ এই দুটো প্রসেসের মাধ্যমেই পুরো কনভার্সনের কাজটা করে ফেলতে পারবো। তো কখন গুণ করব বা কখন ভাগ করব সেই বিষয়টাই আমাদের মূলত জানতে হবে। তো এক্ষেত্রে আমি, তোমরা দেখতে পাচ্ছ একটা সংখ্যা রেখেছি, ডেসিমাল সংখ্যা 10, এবং এই 10 ডেসিমাল সংখ্যাটাকে আমরা বাইনারিতে রূপান্তর করব। তো যেহেতু পূর্ণ সংখ্যা, কোনো পূর্ণ সংখ্যাকে যখন আমরা বাইনারিতে, কোনো দশমিক সংখ্যাকে যখন আমরা বাইনারিতে রূপান্তর করব পূর্ণ ডেসিমাল নাম্বারকে, তখন আমাদের মনে রাখতে হবে সেই ডেসিমাল নাম্বারকে আমরা বাইনারি সংখ্যার যে বেস অর্থাৎ 2 সেটা দিয়ে ভাগ করব। এক্ষেত্রে আমরা কেন 10কে ব্যবহার করছি না সেটা ইতিমধ্যে আমি তোমাদেরকে বলে দিয়েছি একটু আগে। তো আমরা এক্ষেত্রে 10কে ভাগ করতে থাকবো, ততক্ষণই ভাগ করব যতক্ষণ না পর্যন্ত আমাদের ভাগফল 0 হচ্ছে। তো বিষয়টা আমি তোমাদের কাছে একটু স্পষ্ট করছি, লক্ষ্য করো। এক্ষেত্রে আমরা 2 দিয়ে ভাগ করছি, অর্থাৎ 2 আমাদের এখানে ভাজক হিসেবে ব্যবহার হচ্ছে, এবং 10কে আমরা ভাগ করছি, সুতরাং আমরা বলতে পারি এটা ভাজ্য। তাহলে 2কে দিয়ে আমরা 10কে ততক্ষণই ভাগ করব যতক্ষণ না পর্যন্ত, প্রত্যেকবার ভাগ করার পর আমরা চেক করব যতক্ষণ না পর্যন্ত আমাদের ভাগফলটা 0 হচ্ছে। যদি আমাদের ভাগফল 0 হয়ে যায় তাহলে আমাদের কাজটা শেষ হবে, অর্থাৎ আমাদের পুরো প্রসেসটা কমপ্লিট হবে। তো এক্ষেত্রে খেয়াল করো, আমরা প্রথমবার 10কে 2 দিয়ে ভাগ করেছি, তাহলে আমি এখানে দেখাচ্ছি তোমাদের সেটা করে, যদিও তোমরা এটা সবাই জানো কিভাবে ভাগ করতে হয়। তো 2কে যদি আমরা এখানে ভাজক হিসেবে বসাই সেক্ষেত্রে কি হবে, 5 দুগুণে 10, তাহলে এটা নিঃশেষে ভাগ গেল। এক্ষেত্রে আমাদের তোমার ভাগফল হলো 5 এবং ভাগশেষ হচ্ছে 0। তাহলে আমরা ভাগফলটাকে এখানে বসিয়ে দিলাম। যেহেতু আমাদের ভাগফলটা এখনো 0 হয়নি, আমাদের আবারও ভাগ করতে হবে। আমি একটু আগেই বলেছি যে
10কে ততক্ষণই ভাগ করতে হবে যতক্ষণ না পর্যন্ত ভাগ করে প্রত্যেকবার ভাগফল চেক করে দেখবো যে আমরা ভাগফলটা শূন্য হচ্ছে না। যদি শূন্য হয় তাহলে আমাদের কাজটা শেষ। তাহলে এক্ষেত্রে দেখছি আমরা ভাগফল শূন্য হয়নি, তো সেজন্য আমরা আবার ভাগ করার জন্য এখানে সেকেন্ড স্টেপে ভাগ করার জন্য 5কে এখানে রেখেছি এবং ভাগশেষটাকে এখানে উল্লেখ করেছি। তো এখানে একটা বিষয় লক্ষ্য করো, তোমরা এটাকে আবার মাইনাস বা বিয়োগ চিহ্ন মনে করার কোনো কারণ নেই। এটা জাস্ট আমরা ভাগফল এবং ভাগশেষকে আলাদা করে রাখার জন্যই আমি এইভাবে চিহ্নটা ব্যবহার করেছি। অর্থাৎ আমরা এখানে বলতে পারি যে এখানে ভাজ্য বা ভাগফল এই কথাটা লিখে দিতে পারি। অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত আমাদের ভাগফলটা শূন্য হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা ভাগ করতে থাকবো। তো দ্বিতীয় ধাপে দেখো আমরা 5কে ভাগ করেছি, তাহলে 5কে যদি আমরা ভাগ করি এক্ষেত্রে কি হচ্ছে, 2 দুগুণে 4, 2 বার গেল। এক্ষেত্রে আমাদের ভাগফল হলো কত, 2। তাহলে এখনো কিন্তু আমাদের ভাগফলটা শূন্য হয়নি। সুতরাং আমরা এটাকে আবার এখানে লিখলাম তৃতীয় ধাপে ভাগ করার জন্য এবং ভাগশেষটা লিখে দিলাম। এর পরবর্তীতে আবার আমরা ভাগ করতে পারি, তাহলে 2 একে 2 একবার যাচ্ছে এক্ষেত্রে। তাহলে এখনো কিন্তু আমাদের ভাগফলটা শূন্য হয়নি, সেজন্য আমরা আবার এখানে চতুর্থ ধাপে ভাগফলটাকে আবার লিখেছি পুনরায় ভাগ করার জন্য। তো এক্ষেত্রে একটু খেয়াল করো, এবার আমরা 1কে যদি আমরা ভাগ করতে যাই তাহলে আমরা বলতে পারি 2 0 0 এখানে, তাহলে কত হচ্ছে, আমাদের ভাগফল হচ্ছে 0 এবং ভাগশেষ হচ্ছে 1। এবার একটু খেয়াল করো, এই ধাপে এসে কিন্তু আমাদের ভাগফলটা কিন্তু শূন্য হয়ে গেছে। তো আমি তোমাদেরকে একটু আগেই বলেছি যতক্ষণ না পর্যন্ত আমাদের ভাগফলটা শূন্য হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের কাজটা করে যেতে হবে। তাহলে ভাগফল যেহেতু শূন্য হয়ে গেছে, অর্থাৎ আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে যেহেতু পৌঁছে গেছি, তাহলে আমরা ধরে নিতে পারি আমাদের পুরো প্রসেসটা কমপ্লিট। এবার আমরা উত্তর লিখবো, অর্থাৎ এবার আমরা যে 10 ডেসিমাল সংখ্যাটাকে বাইনারিতে রূপান্তর করার কথা ছিল, সেই 10-এর সমতুল্য বাইনারি সংখ্যাটাকেই উত্তর হিসেবে লিখবো। তো উত্তর লেখার ক্ষেত্রে এক্ষেত্রে আমরা শুধুমাত্র ব্যবহার করব ভাগশেষ অংশটাকে, অর্থাৎ এই অংশটাকে আমরা উত্তর লেখার ক্ষেত্রে ব্যবহার করব। এটাই আমাদের বাইনারি সংখ্যা, অর্থাৎ ভাগশেষ অংশটাকেই আমরা বাইনারি সংখ্যা হিসেবে এখানে ধরে নিব। তো এক্ষেত্রে লক্ষ্য করো, ভাগশেষগুলো লিখার ক্ষেত্রে আমাদেরকে উল্টো দিক থেকে লিখতে হবে, অর্থাৎ এমএসবি পজিশনটা থাকবে নিচের দিকে। এক্ষেত্রে আমার তাহলে 10-এর সমতুল্য যে বাইনারি সংখ্যা সেটা হবে কত, 1010। দেখো আমরা এইভাবে লিখেছি। তো আশা করি তোমরা বুঝতে পারছো 10-এর সমতুল্য বাইনারি সংখ্যাটা কিভাবে বের হয়েছে। তো এবার আমরা পূর্ণ সংখ্যার সাথে যদি ভগ্নাংশ থাকে অর্থাৎ ফ্র্যাকশনাল পার্ট থাকে, সেক্ষেত্রে কিভাবে কাজ করতে হবে সেটা একটু আমরা জানার চেষ্টা করি। একটু আগেই তোমাদেরকে আমি বলেছি, যদি আমার একটা ডেসিমাল নাম্বার দেওয়া থাকে সেটা যদি পূর্ণ সংখ্যা হয় সেক্ষেত্রে আমরা ভাগ করব এবং ভাগফলটা যতক্ষণ না পর্যন্ত শূন্য হচ্ছে ততক্ষণ আমাদের ভাগ করতে হবে এবং শূন্য হলে আমাদের ভাগের কাজটা শেষ হবে এবং এর পরবর্তীতে আমরা ভাগশেষগুলোকে উল্টো দিক থেকে বিবেচনা করে, অর্থাৎ এমএসবি হবে আমাদের শেষের দিকের ভাগশেষটা, সেদিক থেকে বিবেচনা করেই আমাদের কাঙ্ক্ষিত যে ডেসিমাল নাম্বারের যে সমতুল্য বাইনারি সংখ্যা সেটা নির্ণয় করতে হবে। তো এক্ষেত্রে খেয়াল করো, আমরা ভাগ দিয়ে পূর্ণ সংখ্যার কাজটা সম্পাদন করেছি। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের পূর্ণ সংখ্যার সাথে ফ্র্যাকশনাল পার্টও আছে। তো এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এক্ষেত্রে আমরা করব কি, পূর্ণ অংশটাকে আমরা ভাগ করে ফেলবো। পূর্ণ অংশটাকে ভাগ করে আগের নিয়মে আমরা উত্তরটা পেয়ে যাব, অর্থাৎ পূর্ণাংশের উত্তরটা, পূর্ণাংশের সমতুল্য যে বাইনারি সংখ্যা সেটা পেয়ে যাব। এবং ভগ্নাংশটাকে করতে হবে কি, ভগ্নাংশটাকে আমরা গুণ করব। কত দিয়ে গুণ করব, 2 দিয়ে। আমি শুরুতেই তোমাদেরকে বলে দিয়েছি কখনোই 10 অর্থাৎ ডেসিমাল সংখ্যা পদ্ধতির ভিত্তিটা ব্যবহার হবে না। তাহলে এক্ষেত্রে আমাদের আছে আর কি আছে, 2 আছে, অর্থাৎ বাইনারি সংখ্যা পদ্ধতির বেসটাই আছে। তাহলে সেটা দিয়েই আমরা গুণ করব। কতক্ষণ গুণ করব, আমরা ভগ্নাংশ অর্থাৎ ফ্র্যাকশনাল যে অংশটা রয়েছে সেটাকে ততক্ষণই গুণ করব যতক্ষণ না পর্যন্ত গুণফলের ভগ্নাংশ অংশটা সম্পূর্ণভাবে শূন্য হচ্ছে, অর্থাৎ আমরা একটা পূর্ণ সংখ্যা পাচ্ছি। গুণফলটা যতক্ষণ না পর্যন্ত পূর্ণ সংখ্যা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা গুণ করতে থাকবো। তো এইভাবে গুণের ক্ষেত্রে প্রসেসটা হচ্ছে কি, দেখো এক্ষেত্রে আমাদের ফ্র্যাকশনাল পার্টটা হচ্ছে 0.625 অর্থাৎ 625। তাহলে এটাকে যদি আমরা গুণ করতে যাই এক্ষেত্রে কি করতে হচ্ছে, 625কে আমরা 2 দিয়ে গুণ করছি। আমি ক্যালকুলেটরটা একটু নিই সুবিধার জন্য। এক্ষেত্রে আমরা কি করছি লক্ষ্য করো, 625.625কে আমরা 2 দিয়ে গুণ করলাম, অর্থাৎ বেস দিয়ে গুণ করলাম। গুণ করলে কত আসে, 0.625 ইন্টু 2 কত আসছে, 1.25। অর্থাৎ এক্ষেত্রে আমাদের 1 হচ্ছে পূর্ণাংশ এবং 0.25 হচ্ছে ভগ্নাংশ। তাহলে 0.25
হচ্ছে আমাদের ফ্র্যাকশনাল পার্ট। তো আমি একটু আগে তোমাদের বলেছিলাম যে ভগ্নাংশ অংশটা সম্পূর্ণভাবে শূন্য হতে হবে, অর্থাৎ আমরা একটা পূর্ণাঙ্গ যে একটা রেজাল্ট পাচ্ছি অর্থাৎ গুণফল পাচ্ছি, সেই গুণফলটা একটা পূর্ণ সংখ্যা হতে হবে। তো এক্ষেত্রে এটা কিন্তু পূর্ণ সংখ্যা না, 1.25, এটা একটা দশমিক সংখ্যা। তো এক্ষেত্রে আমরা কি করব, ভগ্নাংশ যে অংশটা পেয়েছি আমরা সেটাকে আবার গুণ করব। দেখো 0.250 কে আমরা আবার গুণ করেছি, তাহলে 0.250 এটাকে যদি আমরা আবার গুণ করি তাহলে কত হচ্ছে 0.50, তাহলে 0.500 এক্ষেত্রে আমরা লিখেছি। তো ভগ্নাংশ কিন্তু এখনো আমাদের শূন্য ছাড়া অন্য ডিজিটগুলো রয়েছে, অর্থাৎ এটাকে আমরা কখনোই পূর্ণ সংখ্যা বলতে পারছি না। তো সেজন্য আমরা আবার করব কি, এই ভগ্নাংশ অংশটাকে আবার গুণ করব আমাদের বেস দিয়ে। তাহলে 0.500 আমরা যদি গুণ করি সেক্ষেত্রে আমাদের কত আসছে 1.00, অর্থাৎ এক্ষেত্রে দেখা যাচ্ছে কি আমাদের ভগ্নাংশটা শূন্য হয়ে গেছে, অর্থাৎ আমরা একটা পূর্ণ সংখ্যা পেয়েছি। তো যেহেতু আমরা একটা পূর্ণ সংখ্যা পেয়ে গেছি, আমরা আমাদের পুরো কাজটা এতটুকুতেই ক্লোজ করে দিতে পারি। এবং এক্ষেত্রে আমাদের উত্তরটা কি হবে, এক্ষেত্রে আমাদের উত্তরটা হবে শুধুমাত্র আমাদের গুণফলের, এটা তো আমাদের গুণফলের শুধুমাত্র পূর্ণ অংশটা বিবেচিত হবে। দশমিক সংখ্যার ক্ষেত্রে পূর্ণ অংশের যে ভাগটা ছিল, অর্থাৎ এখানে যে আমরা 12 যে অংশটা ছিল সেটার ক্ষেত্রে আমরা কি করেছিলাম, শুধুমাত্র ভাগশেষ অংশটাকে বিবেচনা করেছিলাম। আর এক্ষেত্রে ভগ্নাংশ যেটা আছে, ভগ্নাংশের ক্ষেত্রে কি করতে হবে, আমরা বারবার যে গুণ করছি অর্থাৎ গুণফল যেটা পাচ্ছি, এই যে এটা গুণফল, এই গুণফলটা যে পাচ্ছি, এই গুণফলের পূর্ণাংশ যেটা আছে সেটাকেই শুধুমাত্র আমাদের বিবেচনা করতে হবে। এবং এটার ক্ষেত্রে আরেকটা বিষয় তোমাদের লক্ষ্য রাখতে হবে, এক্ষেত্রে উপর থেকে এমএসবি হিসেবে বিবেচনা করতে হবে। অর্থাৎ আমরা এখানে যেটা করেছিলাম নিচ থেকে এমএসবি শুরু করেছিলাম, কিন্তু এক্ষেত্রে আমাদেরকে উপর থেকে এমএসবি বিবেচনা করতে হবে। অর্থাৎ এক্ষেত্রে সিরিয়ালটা হবে উপর থেকে নিচের দিকে। তো এক্ষেত্রে আমাদের সিরিয়ালটা হচ্ছে কত 101, সেজন্য আমরা এখানে এইভাবে লিখেছি। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার এক্সেপশনাল একটা বিষয়, যেটা এখানে আমরা যেটা দেখলাম যে আমরা পরপর 3টা ধাপে গুণ করার মাধ্যমে দেখলাম যে আমরা একটা পূর্ণ সংখ্যা পেয়েছি, কিন্তু সব সময় যে 3টা ধাপে পূর্ণ সংখ্যা পাবো বা 4টা ধাপে বা 5টা ধাপে পূর্ণ সংখ্যা পাবো এমনটা নাও হতে পারে। কারণ আমরা জানি যে দুটো পূর্ণ সংখ্যার মাঝখানে অসংখ্য ভগ্নাংশ থাকতে পারে, অর্থাৎ কতটা ধাপ গুণ করার পরে আমরা একটা পূর্ণ সংখ্যা পেতে পারি এটা নিশ্চিত করে বলা যাবে না। তো এক্ষেত্রে আমরা কি করতে পারি, অর্থাৎ অনেক সময় তোমরা লক্ষ্য করবে যে বারবার তোমরা গুণ করছো, সেক্ষেত্রে ভগ্নাংশ যে অংশটা আমরা পাচ্ছি সেটাতে একই ধরনের সংখ্যা বারবার রিপিট হতে পারে। তো সেক্ষেত্রে তোমরা কি করবে, সেক্ষেত্রে পরপর যেহেতু অনেকগুলা গুণ করার পরে 3 বার 4 বার বা 5 বার গুণ করার পরে যদি দেখছো যে সেটা পূর্ণাংশ একটা পূর্ণ সংখ্যা পাচ্ছ না, তো তখন সেক্ষেত্রে কি করতে হবে, পরপর 3 বার বা 4 বার গুণ করার পর আমরা সেক্ষেত্রে পূর্ণাংশটাকে নিয়ে আমরা উত্তর লিখে দিতে পারি। তবে উত্তর লেখার ক্ষেত্রে সেক্ষেত্রে আমাদের করতে হবে কি, ডট ডট দিয়ে দিতে হবে, অর্থাৎ এটা এখনো চলমান, অর্থাৎ এখানে এটা এখনো কমপ্লিট হয়নি। তো আশা করি বুঝতে পেরেছো কিভাবে আমরা দশমিক যুক্ত একটা ডেসিমাল নাম্বারকে কিভাবে বাইনারিতে রূপান্তর করতে পারি, অথবা দশমিক ছাড়া অর্থাৎ একটা পূর্ণ সংখ্যাকে কিভাবে বাইনারিতে রূপান্তর করতে পারি। তো এই পর্যায়ে তোমাদের জন্য আমি দুটো অনুশীলন রেখেছি। এই অনুশীলন দুটো তোমরা বাসায় নিজেরা করবে সমাধান, এবং বইয়ে এই বিষয়ে ডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর বিষয়ে আরো অনেকগুলো গাণিতিক সমস্যা আছে, তোমরা সেগুলো সমাধান করবে। কোনো ধরনের সমস্যা থাকলে সেটা কমেন্ট বক্সে জানাবে, এবং পরবর্তী লেকচারে আমি তোমাদের সাথে আলোচনা করব কিভাবে বাইনারি সংখ্যা থেকে ডেসিমাল সংখ্যায় রূপান্তর করা যায়। এবং আমি আশা করছি বাইনারি থেকে ডেসিমাল সংখ্যাটা রূপান্তর এর যে প্রক্রিয়াটা সেটা তোমাদেরকে দেখিয়ে দেওয়ার পর তোমরা বাকি যে দুটো প্রসেস রয়েছে, অর্থাৎ ডেসিমাল থেকে অক্টালে কিভাবে কনভার্ট করা যায়, বা অক্টাল থেকে কিভাবে ডেসিমালে কনভার্ট করা যায়, বা এর পরবর্তী যেটা ডেসিমাল থেকে হেক্সাতে বা হেক্সা থেকে ডেসিমালে কিভাবে কনভার্ট করা যায়, সেটা তোমরা নিজেরাই পারবে। তারপরও আমি দেখিয়ে দিব। তো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।